नमस्कार दोस्तों, आगेर पर्वे आमरा देखेछिलाम किभाबे जिन्नार राजनैतिक बुद्धि और कठोर सिद्धांते भारतेर चित्रटाई बदले दिएछिल। इतिहासेर प्रतिटा शक्तिशाली मानुषकेई तार निजेर छायार साथे लड़ते हय। आज सेई गल्पेर शेष अध्याय, मोहम्मद आली जिन्नार शेष 24 घंटा। एकजन राष्ट्रपितार शेष निःशब्द मृत्यु और तार चारपाशे छड़िए थाका अनेक रहस्य। 11 আগস্ট 1947 जाति उद्देश्ये भाषणे जिन्ना बोलें, पाकिस्ताने धर्मेर संगे सरकारेर कोनो रकम सम्पर्क थाकबे ना। मानुष तार इच्छा मतो मंदिर मस्जिदे जेते पारबे, तार आपन आपन धर्म पालन करते पारबे। किन्तु मुस्लिम लीगेर नेतादेर एई भाषण पछंद हलो ना। तारा जिन्नार बिरोधिता शुरू करे, तार स्टेटमेंट कागजे छापते दिल ना। 14 আগস্ট 1947 साल अफिसियली आलादा हलो भारत और पाकिस्तान। पाकिस्तानेर गवर्नर हलेन मोहम्मद आली जिन्ना, प्रधानमंत्री आसने बसलेन लियाकत आली खान। लेफ्टिनेंट कर्नल इलाही बक्सी तार बोईते लेखा कायदे आजम डिउरिंग हिज लास्ट डेते लेखा आछे जिन्नार शेष 60 दिनेर इतिहास। এই বইটিতে তিনি লিখেছেন, মৃত্যুর আগে জিন্নার সাথে পাকিস্তানের প্রশাসন মৌলবী ও কট্টরপন্থীরা কিভাবে ঠান্ডা লড়াই শুরু করেছিল। জিন্না শিয়া সম্প্রদায়ের মুসলিম ছিল, তাই তিনি কট্টরপন্থীদের চোখের বালিও ছিলেন। জিন্না বলেছিলেন পাকিস্তানে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে। পরে তার বক্তৃতার ওপর নিষেধাজ্ঞা জারি হয়। জিন্নার বোন ফতেমা তার লেখা বই মাই ব্রাদার জিন্নার ওপর হওয়া ষড়যন্ত্র ফাঁস করেন। ফতেমা লিখেন পাকিস্তানের প্রশাসন আর কট্টরপন্থীরা কিভাবে জিন্নার বিরোধিতা শুরু করে। পাকিস্তানকে একটা কট্টরপন্থী দেশ বানানোই ছিল তাদের লক্ষ্য। তার জন্য যথেষ্ট ধর্ষণ, মারামারি, জোর করে ধর্ম পরিবর্তন, এই সব ছিল তাদের নীতি। তার সঙ্গে ছিল মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করা আর অন্য ধর্মের উপাসনাগুলোকে ধ্বংস করা। এই সব দেখে জিন্না কেঁপে উঠেছিলেন। মনে হলো যদি চলতে থাকে তার সাথে পাকিস্তান তাহলে শেষ হয়ে যাবে। কিন্তু জিন্না সেটা হতে দিতে চাননি। কিন্তু তখন জিন্নার আর কিছু করার ছিল না। পাকিস্তান তখন ক্ষমতালোভী মৌলানাদের হাতে চড়িয়েছিল। এর মধ্যে এলো একটা ভয়ঙ্কর খবর, জিন্নার ফুসফুসে ধরা পড়ল ক্যান্সার। কিন্তু এই খবর জিন্না কাউকে জানালেন না, কারণ তার সন্দেহ ছিল ভারতের নেতারা যদি তার এই রোগের ব্যাপারে জানতো তাহলে কখনোই হতো না। একথা সত্যি ছিল। জিন্নার শারীরিক অবস্থা যদি জানতেন জওহরলাল নেহেরু, গান্ধীজি, তাহলে কখনোই দেশভাগ হতে দিত না। আর জিন্নার যদি মৃত্যু হতো তাহলে কখনোই পাকিস্তান তৈরি হতো না। সালটা 1948 জুলাই মাস। বোন ফতেমাকে নিয়ে বালুচিস্তানে পাহাড়ি এলাকা জিয়ারতে হাওয়া বদল করতে গেলেন জিন্না। ডক্টর ইলাহি বক্সি ও তার টিম তখন জিন্নার চিকিৎসা করছিল। সারাও দিচ্ছিলেন জিন্নার শরীর ধীরে ধীরে করে সুস্থ হচ্ছিল। কিন্তু হঠাৎ একটা ঘটনা তার বাঁচার ইচ্ছেটাকে কেড়ে নেয়। ফতেমা বারবার দাবি করে পাকিস্তান সরকার ঠান্ডা মাথায় তার দাদাকে খুন করেছে। কেন এমন গুরুতর অভিযোগ করলেন জিন্নার বোন? ফতেমার লেখা বই মাই ব্রাদার লেখা আছে, যখন তারা জিরাতে ছিলেন তখন জিন্নার সাথে দেখা করতে আসে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। তবে জিন্নার সঙ্গে লিয়াকত আলী খানের এই মিটিংয়ের কথা চুপচাপ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন পাক প্রশাসন। এমার বই থেকে মুছে ফেলা হয় সেই দিনের কথা। কেনই বা এইসব ধামাচাপা হচ্ছিল? সালটা 1948 30 জুলাই। আগাম কোনো খবর না দিয়েই লিয়াকত আলী খান ও চৌধুরী মোহাম্মদ আলী জিরাতে হাজির হলেন জিন্নার ব্যাপারে জানতে। ডক্টর ইলাহিকে চাপ দেন। যেহেতু জিন্না বারণ করে রেখেছিল তাই লিয়াকতকেও তার রোগের ব্যাপারে ডক্টর ইলাহি কিচ্ছু বললেন না। ওই দিন লিয়াকতের সঙ্গে দেখা করলেন জিন্না। আধ ঘন্টা ধরে চলে তাদের বৈঠক। তারপর 15 মিনিট কথা বলেন চৌধুরী মোহাম্মদ এর সাথে। মিটিংয়ে শেষ হওয়ার পর ফতেমা দাদার ঘরে ঢুকে দেখেন জিন্নার মুখ কালো হয়ে গিয়েছিল। তিনি কোনো কথার জবাব দিচ্ছিলেন না। ডক্টর ইলাহিও ঘরে ঢুকলেন জিন্নাকে ওষুধ খাওয়াতে, কিন্তু জিন্না ওষুধ খেতে চাইলেন না। ডক্টর ইলাহিকে হুমকি দিয়ে লিয়াকত খান বললেন তার আসার কথা যদি কেউ জানতে পারে তাহলে তার ফল ভালো হবে না। জিন্নার সাথে মিটিংয়ে কি কথা হয়েছিল আজও তা রহস্যময়। তারপর
জিন্না একটা কথা বলেন, আমি আর বাঁচতে চাই না। সেই দিন লিয়াকত জিন্নাকে কি এমন শুনিয়েছিলেন যাতে পাকিস্তানের জন্মদাতা বাঁচার ইচ্ছেটাও মরে গিয়েছিল। এরপর কেটে গেল আরও একটা মাস। কোনো রকম আগস্ট মাস পার করলো জিন্না। 1 সেপ্টেম্বর 1948 জিন্নার অসুস্থতা বাড়ল, ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল। আর ডক্টর ইলাহি যত তাড়াতাড়ি সম্ভব জিন্নাকে করাচিতে যাওয়ার পরামর্শ দিল। 8 সেপ্টেম্বর ডক্টর চিকিৎসার পর হাল ছেড়ে দিলেন। জিন্নাকে নিয়ে ডক্টর ইলাহি ও তার বোন ফাতেমা করাচিতে পৌঁছায় পরের দিন অর্থাৎ 11 সেপ্টেম্বর বিকালে। জিন্না আসছেন জেনেও সেই দিন এয়ারপোর্টে কোনো ব্যবস্থা করেন পাকিস্তান সরকার। ছিল না কোনো পুলিশ প্রোটেকশন। মৌরিপুর এয়ারপোর্টে এসেছিলেন শুধু একটা পুরানো অ্যাম্বুলেন্স। জিন্নাকে কোনো রকম তাতে তোলা হয়। অ্যাম্বুলেন্স চলতে শুরু করে, হঠাৎ করে অ্যাম্বুলেন্স থেমে যায় মাঝ রাস্তায়। গাড়িতে নাকি পেট্রোল নেই। ফাতেমা আর কিছু ডাক্তার মিলে পেট্রোলের খোঁজে গেলেন। ফাঁকা রাস্তায় প্রচণ্ড গরমে অ্যাম্বুলেন্সেই পড়ে রইলেন মোহাম্মদ আলী জিন্না। উঠে বসারও ক্ষমতা নেই তার মধ্যে। যেন কোথা থেকে এক ঝাঁক মাছি অ্যাম্বুলেন্সে ঢুকে পড়ে। জিন্না শরীরে তখন মাছি বসে আছে, হাত নাড়িয়ে মাছিগুলোকে তাড়াবেন তারও ক্ষমতা নেই। এইভাবে কেটে গেল 1 ঘন্টা। সময় যেন থমকে দাঁড়িয়েছিল তখন। অবশেষে নতুন অ্যাম্বুলেন্স এলো। জিন্নাকে নিয়ে গাড়ি চলতে শুরু করলো, কিন্তু কোনো হাসপাতালে নয়। অ্যাম্বুলেন্স জিন্নাকে পৌঁছে দিল গভর্নর জেনারেলের বাংলোতে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা। এয়ারপোর্ট থেকে গভর্নরের বাংলোতে পৌঁছাতে সময় লাগে মাত্র 20 মিনিট, কিন্তু সেই দিন পৌঁছাতে 2 ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছিল। জিন্নার অবস্থা তখন আরও খারাপ হয়ে গেল। মুখ দিয়ে রক্ত উঠছিল, অথচ গভর্নরের বাংলোর কাছেই মিলিটারি হাসপাতাল ছিল। বোন ফাতেমা সবাইকার কাছে অনুরোধ করলো হাসপাতালে যদি না যেতে দেন তাহলে হাসপাতাল থেকে ডাক্তার এনে দেন। এই রকম করে আরও ঘন্টা খানেক কেটে গেল। অবশেষে ডাক্তার এসে অক্সিজেন দিয়ে বেরিয়ে গেলেন। অবশেষে জিন্নার জ্ঞান ফিরল আর তার বোনকে ডেকে বললেন, ফতি, খুদা হাফিজ। তারপর বন্ধ হয়ে গেল তার চোখ। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পাকিস্তানের কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না। যেই রাতে জিন্না মারা গেলেন সেই রাতেই বসেছিল লিয়াকত আলীর বাংলোতে ককটেল পার্টি। নমস্কার, জয় হিন্দ।